আমার পিতা আমাকে এই সিংহাসন দিয়ে উনি উনি চলে গেছে। এই রাজ্যের প্রজারা কেমন দিন যাপন করছে, একমাত্র ক্ষুধা ছাড়া কেউ কেউ বলতে পারছে না। এ ক্ষুধা মেহেরবান, তুমি আমার এই রাজ্যের প্রজাদের সুখীতে দিন যাপন করো। জনাব, আপনার বিশ্রামের সময় হয়েছে, চলুন। রানীমা আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে দাসী, তাই চলো। তাই চলেন। স্বপ্ন দেখেছি, কে যেন আকাশের ধাই খুলে আমাকে ডেকে বলছে, ওরে তুই শীঘ্র তবে চলে আ চলে আ। তবে তবে আমার মনে হচ্ছে মৃত্যু মৃত্যু আমার অনেক নিকটবর্তী। এখন এখন আমি কি করব? আমার একমাত্র ওই শিশু নয়ন মণি, অবুঝ শিশু কামাল, আর আর এই উপনগরের সিংহাসন আমি আমি কার হাতে রেখে যাব? খুদা, কার হাতে রেখে যাব? কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, ওই বেগম হুসনা বানু আর শিশু পুত্র কামালকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? আমায় কি জন্য স্মরণ করছেন জাহাপনা? জাপানা জাপানা। উজির সাহেব, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার একমাত্র এই কলিজার টুকরো শিশু পুত্র কামাল আর আর এই উপনগরের সিংহাসন আমি আমি রেখে গেলাম আপনাদের হাতে। জাপানা জাপানা, আপনি কি বলছেন? আমি আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আর ধৈর্য ধরতে পারছি না জাপানা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে আপনি এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে পরলোকে চলে যাবেন জাপানা। কেঁদো না বেগম, কেঁদো না, কেঁদো না বেগম। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। এসো এসো বাবা কামাল, তুমি আমার কাছে এসো। জাপানা, বসো এই সিংহাসনে। বসো বসো তুমি এই সিংহাসনে। আমি আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার একমাত্র পুত্র কামাল, আমার একমাত্র কামাল এই উপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা জাপানা, বেগম, জাপানা। কেঁদে আর কি হবে বেগম? আজ থেকে এই উপনগরের সিংহাসন আমি সঁপিয়ে দেখলাম তোমার হাতে। কামাল উপযুক্ত হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? এই বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাকে অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেঁদো না, কেঁদো না বেগম,
কেঁদো না বাবা কামাল। কেঁদো না বাবা কামাল। বেগম, বেগম, আমি যাবো না। আমি যা আমি ঠিক থাকতে আমি পারছি যা না। ঠিক থাকতে পারছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যাবো না। আমি কি আমি আমি যে এই বেগম ধরো না তো যাবো না। যাবো না। পিতা পিতা গো আমাকে আগে বলে কোথায় যাবেন? যাবো না। যাবো না। এ কি হলো আপনার? কি হলো আপনার? এ কি হলো আপনার? কি হলো আপনার? চিৎকার দিয়ে যাবো না। যাবো না। পিতা পিতা গো, আমাকে একা ফেলে আপনি কোথায় চলে গেলেন? আমাকে আগে বলে আপনি কোথায় চলে গেলেন? কুস্তা কাঁদিস রে বাবা কামাল। কাঁদিস না বাবা কামাল। কাঁদলে আর কি হবে? কাজের কি হবে? তোর পিতা কোনদিন ফিরে আসবে না। তোর পিতার কোনোদিন ফিরে আসবে না বাবা। তোর পিতার কোনোদিন ফিরে আসবে না। না মাগো, সত্যি পিতা আমাকে ফেলে চলে গেছে। পিতা আমাকে আগে বলে চলে গেল। আর পিতাকে আমি ফিরে পাবো না। আর পিতাকে আমি ফিরে পাবো না। না বাবা কামাল। সে আর ফিরে আসবে না। সে আর ফিরে আসবে না। এসো আমার বুকে এসো। এসো বাবা, তুমি আমার বুকে এসো। কামাল মা মাগো না মাগো, আমি কার কোলে যাব? আমি কাল খুলে যাবো। কালকে পিতা বলে ডাকবো। তোমার কেঁদো না বাবা। কেঁদো না বাবা কামাল, কাঁদবে না বেগম সাহেবা। তাহলে তো জাহাপনা যাও, খবর হয়েছে। এখন এখন চলুন জাহাপনার মৃত্যুদেহ নিয়ে সৎ কাজ করি। তাই চলুন হুজুর সাহেব। তাই চলুন উজির সাহেব। সেনাপতি যাব আলিখা, বলুন হুজুর সাহেব। এই রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুস্তাবানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খা? হুজুর সাহেব, হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। সুযোগ মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায় ছিল? বলুন কি উপায় ওই সিংহাসন দখল করা যায়? বেগম হুস্তাবানু ও তার অবু শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম বুঝলে? বেগম শাহজাদিকে এভাবে হত্যা করলে যে বেগম সাহেবাকে এভাবে হত্যা করলে যে রাজ্যের একটা বিরাট গুরুত্ব এই রাজ্যের একটা বিশাল গুণমূল হয়ে যাবে। ইব্রাহিম না না তা কখনো হতো আর কখনো হতে পারে না। জাফর ইব্রাহিম জাফর ইব্রাহিম ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে নয় উজির সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিল, আর আপনি দু হাতে মিলে আস্তায় আস্তায় ঘোরাফেরা করছিলেন দুমুঠো অন্যের জন্য। আর সেদিন নবাব আপনাকে আস্তার থেকে কুড়িয়ে এনে সেনাপতির দায়িত্ব দিয়ে স্থান দিয়েছিল এই নবাব দরবারে। আর নবাবের মৃত্যু হতে না হতেই আপনারা তার স্ত্রী পুত্রকে হত্যার ষড়যন্ত্র করছেন। ভুলে যাও না, বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই রূপনগরে কেউ আপনাদের প্রতিবাদ না করলে এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। আমি আবার আসবো, এই সমস্ত নিরীহ মানুষদের পাশে থেকে তাদের শক্তি যোগাবো। ইব্রাহিম, তুমিও জেনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। আর সহ্য হচ্ছে না জাফর আলী খা। এবার চলুন, আমাদের কাজ আমাদের হাসিল করতেই হবে। তাই চলুন। হায় খোদা, এই লিখেছিল আমার কপালে। আমি একা ফেলে পরলোকে চলে গেলে স্বামী একা ফেলে পরলোকে চলে গেল। কান্দে। এখন আমি কি করব? এখন আমি কি করব খোদা? এখন আমি কি করব? এই অবশ্যই কামালকে নিয়ে এই অবশেষে কামালকে নিয়ে আমি কেমন করে রাজ্য আমি কেমন করে রাজ্য পরিচালনা পরিচালনা করব? সর্বনাশ হয়েছে বেগম সাহেব। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি এখান থেকে পালিয়ে যান। কেন কি হয়েছে বাবা ইব্রাহিম? কেন কি হয়েছে বাবা ইব্রাহিম?
উজির এবং সেনাপতি জাফর আলী খান মিলে আপনাদের হত্যার ষড়যন্ত্র করছেন। আমাদেরকে হত্যা করে তাদের কি লাভ? লাভ অনেক। উজির সাহেব হবেন এই উপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে তার প্রধান উজির। দেরি করবেন না বেগম সাহেবা, হয়তো ওরা এখনই এসে পড়বে, আপনি শীঘ্রই পালিয়ে যান। ইব্রাহিম, আমি শত্রু ভাই স্বামী গচ্ছিত সিংহাসন ছেড়ে কিছুতেই যাবো না এখান থেকে। তাহলে কি মরতে হয় আমি এখানেই মরবো। আপনি কি তাহলে যাবেন না? না। আপনি কি উপনগরের শেষ সম্বলটুকু মেরে ফেলতে চাচ্ছেন? কিন্তু না না না, তা আমি হতে দিব না। কামালকে বাঁচতে হবে, কারণ একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিষ দাঁত। তাই আমি কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দিব না। আমার বুক খালি করে কিছু চোখে নিয়ে যেও না ভাই। কিছু ডাকবেন না বেগম সাহেবা, আজ আমি আপনার কোনো কথা শুনবো না, মানবো না কোনো বাধা। কামালকে বাঁচাতে প্রয়োজন হলে সবাইকে আমি ধ্বংস না না, ইব্রাহিম কথা শোন ভাই, কথা শোন কামাল। হত্যা হত্যা নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা, তারপর হবে সেনাপতি জাফর আলী খার পথ হবে একেবারে পরিষ্কার। হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন উজির সাহেব? এ পালিয়ে গেল বলে, ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল বলে। পালিয়ে গেল? আশ্চর্য, আমি যে ভাবতে পারছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি জাফর আলী খান, কিন্তু আমাদের ভুল হয়ে গেল। সেই দিন বেগম মুস্তাফাকে বন্দি করার আগে সেই বেঈমান ইব্রাহিমকে আমাদের বন্দি করা উচিত ছিল। সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, যেমন করে হোক ওই বেঈমান দুটোকে ধরে নেই, আপনার সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করব। তাই করতে হবে জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ আমার এই পানে শান্তি নেই। তাই চলুন। তাই চলো জাফর আলী খান। হাই খুদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এই এক করে কেমন করে জীবন কাটাবো খুদা, কেমন করে জীবন কাটাবো? তুমি তুমি একটি উপায় করে দাও খুদা, তুমি একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়িতে আছো? কদমালি, কে কে আমাকে এই নিশিরাতে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি কেন এসেছেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করার জন্য। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করবে, এই ছেলে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে এই ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু কিন্তু তুমি তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে চিরদিন তোমার ছেলে বলেই পরিচয় দিবে। ভাইয়া তুমি আমাকে একেবারে চলে যাবে? সেজন্য দুঃখ করিস না ভাই, আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমি সব সময় এসে তোকে দেখে যাব। আসি কদমালি, বিদায় ভাই কামাল, বিদায় বিদায়। এসো বাবা কামাল, তুমি আমার কুলে এসো। আমি তোমাকে ভালো একটি স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো বাবা, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। সেনাপতি জাফর আলী খান কিসে দেখি হয়ে গেল তা আমি ভাবতেও পারছি না। সেই জন্য কোনো চিন্তা করবে না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নেই, আপনার সামনে নির্মমভাবে হত্যা করবো। তার পারবি না জাফর আলী খান। সে চলে গেছে, তাকে কোনোদিন তুই হত্যা করতে পারবি না। খামোশ! আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই সেনাপতি,
তোদের কাছে প্রতিবাদ করতে এসেছি। তার অর্থ খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে তোরা মৃত্যু দিতে পারবি না। আপনি কি বলতে চান চুপ কর, আমরা শয়তান। শিশু কামালের হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই যদি ইব্রাহিম সাহায্য না করতো তাই ওই শিশু কামাল আজই তোদের হাতে মৃত্যু হতো। বেগম সাহেবা, চুপ কর শয়তান, ওই পাঁচ মুখের বেগম সাহেব শুনতে চাই না। তোদেরকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি, তাই ভাবছি তোদের এই কি শাস্তি হতে পারে। শাস্তি? বেগম সাহেব হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলে অর্থের বিনিময়ে সবাইকে কিনে নিয়েছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রতিষ্ঠিত রাখতে চান তাহলে আমাদের অনুগ্রহে আপনাকে চলতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। এত বড় সাহস আমার বেতন ভুগতে আমাকে করতেছে বন্দি। এই কে আছিস? এদিকে আয়। আপনার ডাকে আছে আশপাশে কেউ নেই। কোথায় পরি? বন্দি করো ওই বেগম সাহেবাকে। ওই বেগম সাহেবকে বন্দি করবো আমি। কোনো কথা নয়, বন্দি করো। আমি তাই করছি হুজুর। ওহ খোদা, এই লিখেছিল আমার কপালে। এই তোমার খেলা খোদা, এই তোমার খেলা। চলো প্রহরী, চলে আসুন বেগম সাহেব, চলে আসুন, তাই চলো। চলে আসুন। আমার কপালে এই লিখেছিলে তুমি আমার কপালে। খুদা যদি সহায় থাকে খোদা যদি সহায় থাকে এর বিচার একদিন হবে। এর বিচার একদিন তোকে হবে। খুদা খোদা তুমি তাদেরকে শাস্তি দাও। খুদা তুমি তাদেরকে শাস্তি দাও। খোদা তুমি চলে আসুন তাদেরকে বেগম শাস্তি সাহেব, চলে দাও। তার আপনি সত্যকে দেখে যেতে পারবেন না। তোর আপনি নিজ চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার যান, এবার যান তারা করতে বসে বসে ওই অন্ধকার কক্ষে বসে বসে খুদাকে স্মরণ খুদাকে স্মরণ করুন। যাও, জাপানি খাও। জপলি খাও। আমাদের কাছে আমাদের কাজে বাধা দেওয়ার মতো আজ কেউ নেই। আছে আনন্দের দিনে আমরা আজ মুস্তি করব। ভাই কে আছিস? ওই যে ভাইজি ভাইজি ভাইজিকে পাঠিয়ে দে। এই আরম্ভ করো। আজকে আমাদের দুজনের মনকে উতাল আর পাতাল করে দাও। লোভ না করে রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। ও রাজা, এসো না মনেরই কারাগারে। লোভ না করে রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। ও রাজা, এসো না মনেরই কারাগারে।
যাবো লিখা, আমাদের কাজ আমাদের হাতে রয়েছে। এবার ওই শিশু কামালকে আর ইব্রাহিমকে বন্দি করে আমাদের সেই শেষ সম্বলটুকু ক্লিয়ার করে দিব। তাই করতে হবে ওজির সাহেব। কাজল, কাজল, কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতেই বেশ বড় হয়ে উঠেছে। তাকে এখন স্কুলে ভর্তি করার একান্ত প্রয়োজন। কাজল, কাজল। পিতা, আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ বাবা, আমার কাছে এসো। বাবা, তুমি বড় হয়েছো, লেখাপড়ার উপযুক্ত হয়েছো, তাই আমার ইচ্ছা তোমাকে একটি ভালো স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। বাবা, তুমি কি বলো? হ্যাঁ পিতা, আমারও মন চাই লেখাপড়া শিখতে। চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন পিতা। স্কুলে পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র, স্কুলে পাশ করিলাম বুদ্ধি নাইকা মাত্র, বিয়ে পাশ করিলাম বুদ্ধি নাইকা মাত্র, বাংলা লোকে যেমন তেমন ইংরেজিতে পাশ কর, বাংলাতে যেমন তেমন ইংরেজিতে পাশ কর, জমি ছিল 2-4 করা, বিড়ি খায়া করলাম সারা, জমি ছিল 2-4 করা, বিড়ি খায়া করলাম সারা, পাড়ার মানুষ বলে শালায় বড়া জায়গা কেন্দ্র, পাড়ার মানুষ বলে সবাই পড়া দেখা কেন্দ্র, এই স্কুলে পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র, এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, এই রেখা, এই, এই তুমি আমার কাছে পড়া নিয়ে আসো। আমি তোর কাছে পড়া দেবো কেন রে? আর মাস্টার সাহেব আজকে মারা আমি দিয়ে তার গেছে। কাছে পড়া দেবো। শোনো, মাস্টার সাহেব আবার বলে গেছে, বুঝছো? কি বলে গেছে? মাস্টার আজকে মারা দিয়ে গেছে। এই শালা, তোমার কাছে পড়া দেবো কেন? এই যে মাস্টার, আমি এসে পড়ছি। এই বেদব, একা আজকে আমার স্কুলের ছাত্রী, আমার কাছে পড়া দেবো। এই শালা, তোর কাছে পড়া দেবো কেন? একা হলো আমার ক্লাসে ছাত্রী, আমার কাছে পড়া দিব। একা তুমি আমার কাছে পড়া দাও। এই শালা বেদব, এই তোর কাছে পড়া দেবো করে? একা আমার স্কুলের ছাত্রী, আমার কাছে পড়া দেবো। এই জন্ডু মন্ডু, এত তোমার কিসের গোট? মন দিয়ে লেখাপড়া কর। এত স্কুলে গোলমাল করবি কেন? আচ্ছা গুল পাইব নাই তো, কি করতেছিস? এখন বলে বিড়ি নাগায় ছাড়াইতে আছে। ও ব্যাক কল, তোর বাবে কোনো বিড়ি খাইছিস? বস, আয় বস বস। স্যার বস না কে রে? কোন বসবো স্যার? আরে জি মিলে বাইরে বাইরে শুরু করছে, মনে হয় যে গরু বাইরে আছেন। বেড়া, তোরা তো গরুর মতো হয় কাজ করতেছিস। বস বস। আয় তুই আমার এদিকে, এদিকে বয়, বয় এদিকে, স্যার বইতাছি। বয় বয়। আয় জন্টু, স্যার আছে স্যার। আয় পন্টু, আয় মন্টু। স্যার হুমানে বাড়ি বালাইতেছেন কে স্যার? কোনো পড়া ভুল আচ্ছা, হয়েছে বস। নাই? বস, আঙ্কল বস। গরু পাইছে। আচ্ছা বস, গরু পানি বস। আচ্ছা, কালকে যে পড়া দিছিলাম মনে আছে? স্যার পড়া দিছিলেন জোরে? হ্যাঁ, হ্যাঁ। মনে আছে স্যার? বিড়ি কেন রে? ব্যাক ও কর। স্যার, ওই যে স্যার আমার আগে অসুখ আছে তো,
ডাক্তার কইছে বিড়ি খাইলে অসুখ ভালো হবো। ও পান্ডু ভাই রোগে ধরছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। খাস খাস বাড়ি যা খাস এনে খাস না। বস বস। আচ্ছা কালকে যে পড়া দিছিলাম মনে আছে তো? ও স্যার ইংরেজি পাও নাহি? না না কালকে বাংলা ব্যাকরণ দিছিলাম। ও বাংলা পাওয়া দিছিল? বানান যেটা বানান। ও স্যার শুনেন একটা কথা কই স্যার। হ্যাঁ বল। ও তো বাড়ি মারবেন না? না মারুম না। ও হইতে পারে না না? হ্যাঁ পড়া বসি তো? হ্যাঁ ও ভাই কারেন্ট গেছে গা। হ্যাঁ, পরে এক মায়ে গেছে গা ইয়ে বাদ আগুনে বাদে গেছে। একা 5 টাকা কি গো? কি কও? বলে চল হুন যাও। আমি ওই গেছি না। তা গুরুপুরে যেতে পারে দৌড় যাবে না। আচ্ছা লেখার বিচার আমি আগামীকাল করব। আজকে ঠিক ও মতো স্যার বল। বিচার করো স্যার। হ্যাঁ আর বিচার সব বৈঠক বিচার মিথ্যে করব। কথা স্যার। মিথ্যা কথা আমি তুমি কই দে। আচ্ছা আচ্ছা বল কালকে বানান দিছিলাম স্কুল বানান তাই না? হ্যাঁ। আচ্ছা স্কুলটা বানান করতে দেখি। ও স্যার স্কুলে কথা কইতাছু? হ্যাঁ স্কুলের কথা বলতেছি। ও স্যার হ্যাঁ বল। শেরপুরের কুল হ্যাঁ আর জামাপুরের কুল। আমরা দুইটা উল আর স্কুল। আচ্ছা যাক তোর পড়াটা ফাইন হয়েছে। হ্যাঁ তোরে ফার্স্ট ওভারে 3rd নাম্বার ও দিলাম। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টেক আউট সিট। আই মন্টু জি স্যার তোরে যে কালকে পড়েছিলাম মনে আছে তো? স্যার কোনটা আমেন দিছেন? ব্যাক কল ওই যে ফৌজদারি বানান দিয়েছিলাম। হ্যাঁ স্যার স্যার মস্ত করছি আচ্ছা বল। আয় বস তুই দাঁড়ায় আসর কি জন্য? স্যার হ্যাঁ বল। চোরের ফোর হ্যাঁ স্যার আপনার বাবার দাড়ি তোর বাবা তোর দাদার দাঁড়িয়ে ওর ভাই না? বানান তো স্যার আমার ভুল হয় নাই আচ্ছা যাক তোরটা ভালো হয়েছে। আয় পল্টু কালকে কি বানা দিয়েছিলাম মনে আছে তো? জি স্যার কি বলতো দেখি? স্যার জামালপুর নাই হ্যাঁ হ্যাঁ জামালপুর দিয়েছিলাম তো বলতো দেখি আজকে জামালপুর বানানটা বল। উপারে কুষার হ্যাঁ ইফারে পুর হ্যাঁ এলো স্যার জামালপুর আচ্ছা যাক তুই মোটামুটি ভালোই পাইছস। হ্যাঁ তোরে 4 নাম্বার দিলাম। এই রেখা তোমার পড়াটা বলো। মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি? হ্যাঁ কে কি জন্য এসেছেন বলুন। আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস 20 টাকা আর মাসিক বেতন 30 টাকা। মোট আমাকে 50 টাকা দিলেই চলবে। মাস্টার সাহেব আমার কাছে যে এখন কোনো টাকা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। টাকা ছাড়া তোমাকে আমি তোমার ছেলেকে ভর্তি করতে পারবো না। ও স্যার ভর্তি করবেন সাঙ্গ কুসকা সাঙ্গরে। স্যার আমরা তো মাস্টার সাহেব, মুরগি না আলা আমি জিমাইতাছি যে গরিব মানুষ, তাই আমার ছেলেকে আপনি দয়া করুন। মাস্টার সাহেব আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না। বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। আমার নগদ টাকা দিয়ে তোমরা ভর্তি স্কুল হইছি। থেকে বের হয়ে যাও। টাকা নগদ টাকা দিয়ে ভর্তি হইছি মারি কাটে খাওয়া যাও। মাস্টার সাহেব আপনি দয়া করুন। মাস্টার সাহেব আপনি দয়া করুন। সালাম জানা আইলাম মাস্টার আপনার গানে ও মাস্টার আপনার চরণ
যতই অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমি ভর্তি করতে পারবো না। কাজল, আমরা যে গরিব তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব যার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা কেন? আমরা গরিব, আমাদের মন কি লেখাপড়া করতে চায় না পিতা। আমাদের মন কি লেখাপড়া করতে চায় না। না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। গিয়ে কাজ কর আর ভাত খা। তোমরা বের হয়ে যাও স্কুল থেকে। চল কাজল, আমরা স্কুল থেকে চলে যাই। দাঁড়াও যুবক। স্যার, বলো। এই ছেলেটিকে ভর্তি করে নিন স্যার। তাকে আমি ভর্তি করতে পারবো না, কারণ টন্টু, রীতিমতো বেতন দিতে পারে না। তুই শালা ওর ভর্তি ফিস আর মাসিক বেতন আমি দেব স্যার। বেশ ভালো কথা। তোমার নাম কি যুবক? এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। আমার নাম টন্টু। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছো, আমি আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। তুমি আমার ঠিক ভাই হও, ঠিক ভাই হও। কাজল, চোখ পান মারে। তোমাকে ভর্তি করা হলো। তুমি আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। ঠিক আছে স্যার। আজকে কাজলকে ভর্তি করার উপলক্ষে তোমাদের সকলের ছুটি। আজকে আসতে পারো। আবার আয়ো। আমি হলাম এই রূপনগরের নবাব। আমার কথাই সমস্ত প্রজা উঠবে আর বসবে, কিন্তু আমার পথের কাছে সেই বেঈমান ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা করতে না পারবো ততক্ষণ আমার বুকে শান্তি নেই। পিতা, পিতা গো, আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। আমাকে খুঁজছো কেন মা রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আজ আমার শরীরটা ভালো নেই, তাই আজ আমি স্কুলে যাইনি পিতা। আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে তুমি ফুলবাগানে যাবে কেন মা রেখা? সকাল বেলা ফুটলো ফুল, পিতা আমাদের বাগানে। ও ও পিতা আমাদের বাগানে। তুলবো ফুল, গাঁথবো মালা, পিতা মনের মতো করে। ও ও পিতা মনের মতো করে। ফুল তুলিয়া মালা গেতে, পিতা পরাবো কাহারে। ও ও পিতা পরাবো কাহারে। যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো।
কিন্তু সে যে এখন এলো না। তাহলে কি সে আজ স্কুলে যাবে? তাহলে সে কি আজ স্কুলে যাবে না? এই বিনি সুতের মালাখানি এই বিনি সুতার মালাখানি আমি কার গলায় পরাবো? আমি কার গলায় পরাবো? সে যে আমার মন প্রাণ হরণ করে সে যে আমার মন প্রাণ হরণ করে নিয়েছে। বিনি না সুতের মালাখানি বিনি সুতার মালাখানি হাই গো পরাবো কার গলে, ও ও মালা পরাবো কার গলে। প্রেমেরই খেলা খেলবো আজি, হাই গো তাহারি না শোনে, ও ও হাই গো তাহারি না শোনে। সে যে আমার মন প্রাণ, হাই গো নিয়াছে হরিয়া, ও ও হাই গো নিয়াছে হরিয়া। তাহারে যে ভালোবাসি, হাই গো মন প্রাণ দিয়া, ও ও হাই গো মন প্রাণ দিয়া। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি না, তাহলে দেখাবো কানামাছি খেলার মজা। এবার কোথায় যাবি শালা বল? এই ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আরে যা শালা যাস শালা। কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? তুমি না বাড়ি দুষ্ট হয়ে তুমি না ভারী দুষ্ট হয়ে পড়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার ছোট্ট বাদাই আমার তো চোখ বাঁধাই ছিল। আহা হা হা, ছোট্ট বাদাই চোখ তো বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল, এবার আমায় ধরে তো দেখি। তাই তো সে তোমাকে ধরে ফেলেছে। তাই তো তোমাকে আমি ধরে ফেলেছি। যাক সে কথা। যাক সে কথা, তুমি তো মদনের মতো তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। রাগ করছো কেন রেখা? আপনজন না হলে আপনজন না হলে সেদিন স্কুলে ভর্তির ফিস দিলে কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহা, সাহা, হাতে পাই মোর ব্যথা, ও ও সাহা, হাতে পাই মোর ব্যথা।
নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ে রেখা। বন্ধু, রেখা, বন্ধু। রেখা, সময় অনেক হয়েছে, চলো এবার যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। যার পড়ালেখা ইব্রাহিম ও নবাব জানার কোনো সন্ধান আপনি পেয়েছেন? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পাইনি। আমাদের মনে হয় বেগম সাহেব এই ব্যাপার সব জানেন। বেগম সাহেব জানলে তা বলবেন না। বেগম সাহেবকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরে? বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়েছি। হুজুর, বন্দি বেগম। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি। বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো কেন আমাকে এই দরবারে এনেছো? নবাব জাদা কামাল ওই ইব্রাহিমের সন্ধান আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতেই হবে। ওরা কোথায় আছে? খুড়া কোথায় আছি আমি বলতে পারবো না। আপনি সচ্চাই না বললেই এই চাবুকের দ্বারাই আপনাকে বলাতে বাধ্য করব। ওই চাবুকের ভয় আমি কণ্ঠিত না জহর আলী খা। বুঝেছি, আপনি বলবেন না। যা পড়ালেখা আরম্ভ করো তাই তোমার করছি। চাবুক। বলুন, জবাব দিন, বলুন। জবাব দিন, কামাল কোথায় লুকিয়ে রেখেছেন? এখানেই রেখে দাও চাবুক। আবার আগামীকাল সকাল 10টায় আরম্ভ করবে। পরে নিয়ে যাও বন্দিনীকে। আমি তাই করছি হুজুর। ওগো খোদা মেহেরবান, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। চলে আসুন বেগম সাহেব। চলো যাবো লিখা, যেমন করে হোক আমাদের ওই ইব্রাহিম ও শিশু কামালকে খুঁজে বের করে নির্মম ভাবে করতে হবে হত্যা। কেমন? বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের পানে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো খুদা, তুমি বলো। না রে কাজল, না। গরিবের পানে ভালোবাসাটাই থাকাটাই যে অপরাধ। পিতা পিতা গো, হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব, ধনীদের সাথেও মিশা যে আমাদের অপরাধ। বুঝি পিতা, সবই বুঝি, এতটুকু যে বুঝি না খুদার সৃষ্টি মানুষ দুই হয় কেন পিতা, দুই হয় কেন? যা বাবা ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশবি না, তাহলে যে তোর অপরাধে আমাকেও শাস্তি পেতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় সবই আমি মাথা পেতে নিব। তবু তবু আপনাকে আমি কোনোদিন শাস্তি পেতে দিব না, শাস্তি পেতে দিব না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি সবকিছু বুঝতে শিখতো তাহলে এত আঘাত পেতে হতো না খুদা, এত আঘাত পেতে হতো না। সে যে কেন এখন আসছে না? আমার মনটা যে ভালো লাগছে না। আমি যে তাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না।